হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিরাজাম একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অলরেডি জেনে গেছো এসএলএসটির গ্যাজেট পাবলিশ হয়ে গেছে রাত 12টা 30-এ। আজকে রাত 12টা 30-এ 29 তারিখে ডেট দিয়ে এসএলএসটি আপকামিং এসএলএসটির জন্য গ্যাজেট পাবলিশ হয়ে গেছে। গ্যাজেট মানে প্রায় 14 পেজের একটা গ্যাজেট। গ্যাজেট মানে নিয়ম কানুন, রুল রেগুলেশন। সেই রুল রেগুলেশন কি সেটার একটা চুলছেরা বিশ্লেষণ করতে চাইছি। তার কারণ হচ্ছে যে গ্যাজেটে কি আছে সেই স্বচ্ছ ধারণাটা যদি না থাকে তো তুমি নোটিফিকেশন অলরেডি যেটা বেরিয়ে গেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো নোটিফিকেশনে কারা কারা অ্যাপ্লিকেন্ট হবে সেই জিনিসগুলোকে জানতে গেলে গ্যাজেটটা স্বচ্ছ ধারণা দরকার। তো আমরা গ্যাজেটে কি আছে না আছে সমস্ত প্রশ্নের উত্তর দেব। ঠিক 12টা 30-এ যখন অফিসিয়াল ওয়েবসাইট WBSLSTর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই জায়গায় গ্যাজেট আসলো, মেসেজের বন্যা বেয়ে গেছে। অর্থাৎ কারা পরীক্ষা দিতে পারবে কারা পরীক্ষা দিতে পারবে না সেই নিয়ে ছেলেপেলেদের মধ্যে কৌতূহল হয়েছে। সেটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তার কারণ প্রায় 10 বছর বাদে 2016 সালে লাস্ট হয়েছিল, কিন্তু সেই 2016 সালের সেই পরীক্ষাটাও বাতিল। তার মানে তার থেকেও বেশি বছর ধরে, প্রায় 10-12 বছর ধরে কোনো রকম পরীক্ষা নেই। প্রথম এসএলএসটি গ্যাজেট পাবলিশ করলো, তাও সুপ্রিম কোর্টের অর্ডার মেনটেন করে, অর্থাৎ একটা সুন্দর করে স্বচ্ছভাবে একটা গ্যাজেট পাবলিশ করেছে। সেই গ্যাজেটের সমস্ত খুঁটিনাটি বিষয় আমি এই জায়গায় এই ভিডিওতে আলোচনা করব। তোমরা পরপর ভিডিওটা দেখে যাও, তাহলে তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না। সমস্ত কিছু পরপর তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। কলকাতা গেজেট, দ্য কলকাতা গেজেট মানে একদম রুল রেগুলেশন। এটাই নিয়ম কানুন। কেস হলে এর উপরই হবে, কেস হলে এর কোনো জায়গায় ভুল থাকলে তার উপর নির্ভর করছে। তো গ্যাজেটে কি আছে সেটার জন্য আমি কিছুটা হাইলাইট করেছি। দেখো 29শে মে, ডেটটা দেখলে বুঝতে পারবে। 29শে মে লেখা আছে, কিন্তু 30 তারিখে দিল 12টা 30-এ। এই গ্যাজেটে কি কি আছে তার একটা আমি হাইলাইট করে রেখেছি, অর্থাৎ মেইন পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো বলার খুব দরকার সেই পয়েন্টগুলো বলেছি। বাকি পয়েন্টগুলো না বললেও চলবে। তোমরা গ্যাজেট অলরেডি হয়তো যারা পেয়ে গেছো, যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলে, তারা অলরেডি লাইন বাই লাইন পড়ে নিয়েছো, দেখে নিয়েছো, বুঝেও গেছো। তার মধ্যেও কারো কারো কনফিউশন থাকতে পারে, তো সেই কনফিউশনটা আমি তোমাদের দূর করে দেব। কাদের জন্য এই গ্যাজেটটা? গ্যাজেট হচ্ছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য গ্যাজেট। এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি দের জন্য নয়। তো অ্যাসিস্ট্যান্ট টিচার কারা কারা বলছে? আপার প্রাইমারি লেভেল, তার মানে ক্লাস 8 পর্যন্ত। তো আপার প্রাইমারি লেভেল যদি বলা হয় তাহলে ক্লাস 8 পর্যন্ত। কিন্তু সেখানে একটা জিনিস আবার পরিষ্কার করে দিল, ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন এই দুটোকে বাদ রাখলো। কারণ ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে কিন্তু অলরেডি একটা কেসের আওতায় আছে। সেটা ফয়সলা না হলে এর যে ভ্যাকেন্সি লিস্ট বের করেছে নোটিফিকেশনে, সেখানেও এদের 0 ভ্যাকেন্সি বলে রেখেছে। অর্থাৎ ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্ট আপার প্রাইমারি লেভেল, তার সঙ্গে সঙ্গে 9-10, তার সঙ্গে সঙ্গে 11-12, এই তিনটে পরীক্ষা, তিনটে আলাদা আলাদা ধরো পরীক্ষাগুলো হবে। তার অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য গ্যাজেট বের করলো। আপকামিং অ্যাসিস্ট্যান্ট টিচারের যার সমস্ত ডেট, টেন্টেটিভ ডেট, কবে পরীক্ষা হবে, কি হবে না হবে, সব কিছু আগের লেকচারে, আগের জায়গায়, আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি। আমরা যে ডেটগুলো মেনশন করেছিলাম এক্স্যাক্টলি সেম ডেট বলেছে। আমি বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই তোমাদের এক্সাম হবে। তো সেই ডেটটা দেওয়া আছে, ফার্স্ট উইকেই এক্সাম হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16 জুন থেকে। তো 9, 10, 11, 12 আর আপার প্রাইমারি লেভেলের কি কি আছে সেগুলো আমি পরপর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবার যে জিনিসগুলো আছে এগুলো দরকার নেই, এগুলো সবই নিয়ম কানুনগুলো বলেছে। আমাদের যে জায়গাগুলো দরকার হাইলাইট করে রেখেছি। তার মধ্যে প্রথম হচ্ছে নেম অফ পোস্ট, কোয়ালিফিকেশন আর ডিসকোয়ালিফিকেশন। কারা কারা কোয়ালিফাইড এই পরীক্ষার জন্য, কারা কারা ডিসকোয়ালিফাইড এই পরীক্ষার জন্য, সেইগুলো শুরুতেই আলোচনা করি। অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট হচ্ছে এটি, অ্যাসিস্ট্যান্ট টিচার, গভর্নমেন্ট স্পন্সর, গভর্নমেন্ট এডেড, ডাইরেক্ট গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট স্পন্সর, গভর্নমেন্ট এডেড স্কুলের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট। স্কেল অফ পে
সেটা তোমরা শুনে কি করবে, সেটাও একটা ব্যাপার যে স্যার চাকরি পেলাম না, স্কেল অফ পে নিয়ে কি করব। কিন্তু এখানে একটা পরিষ্কার করে দিয়েছে অ্যাজ পার দ্য এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট নর্ম। স্টেট গভর্নমেন্টের যে নর্ম আছে সেই নর্ম অনুসারেই হচ্ছে, অর্থাৎ রোপা 19-এর যে স্কেল অফ পেটা ছিল সেটাই এখানে ফলো করা হবে। রোপা 19-এ স্কেল অফ পে মানে কি, লেভেল 1 আর সেল 1। যদি নতুন রিক্রুট করো, কেউ নতুন টিচার রিক্রুট করলো মানে রোপা 19-এর আগে সেল 1 আর লেভেল 1। তুমি রোপা 19 বলে গুগলে সার্চ করলেই তার পুরো স্ট্রাকচারটা পেয়ে যাবে। তো সেখানে প্রায় 35,000 টাকা দিয়ে শুরু, 35,000 টাকা দিয়ে শুরু। তোমরা PB4 এর আন্ডারে পড়বে, 3500 টাকা দিয়ে শুরু, 35,000 টাকা। তার সঙ্গে 12% HRA হাউস রেন্টালের জন্য, MA হচ্ছে 500 টাকা, আর ডিয়ারনেস অ্যালাউন্সেস DA সেটা হচ্ছে এখন 18% চলছে, তাহলে সেই 18% দিয়ে টোটাল পে অফ স্কেল। তো সেগুলোর দরকারও নেই, আগে চাকরি পাও তারপরে এটা নিয়ে মাথা ঘামাবে। কোয়ালিফিকেশন শ্যাল বি সাচ অ্যাজ স্পেসিফাইড ইন দ্য শিডিউল 1। কি কি কোয়ালিফিকেশন আছে সেটা একটা শিডিউল 1 আছে, সেখানে বলে দেওয়া আছে। তো কোয়ালিফিকেশন ন্যাচারালি গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন। যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে আপার প্রাইমারি আর 9-10টা দিতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েশন হলে শুধু 11-12টা দিতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েশন ছাড়া 11-12 দিতে পারবে না। এজ আর লিমিট, এজ লিমিট মানে 20 ইয়ার্স হতে হবে। 1 জানুয়ারিতে 20 ইয়ার্স হতে হবে, এটা ম্যান্ডেটারি করে দিল। 20 ইয়ার্স মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। কিন্তু রিল্যাক্সেশন আছে OBC আর SC ST হ্যান্ডিক্যাপ কোটা PH ক্যাটাগরি যারা আছে তাদের জন্য একটা রিল্যাক্সেশন আছে। 3 বছর, 2 বছর, 5 বছরের একটা রিল্যাক্সেশন আছে। তো 40 ইয়ার্স হচ্ছে আপার লিমিট। আপার লিমিটে রিল্যাক্সেশন আছে, লোয়ার লিমিটে রিল্যাক্সেশন নেই। আর তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যেখানে বলা আছে যারা ইন সার্ভিসে ছিল, সেটা স্টেট গভর্নমেন্টও চাইছে, অর্থাৎ কমিশনও চাইছে যে তাদের রিল্যাক্সেশনটা হচ্ছে যারা এতদিন ধরে 2016 সালের প্যানেলের আওতায় ছিল তাদের সবাই চান্স পাবে, অর্থাৎ তাদের বয়সের কোনো বাধা নেই, সেইভাবেই করা হচ্ছে। 40 ইয়ার্স পর্যন্ত নর্মাল জেনারেল ক্যাটাগরি থেকে ভাবা হচ্ছে, আর বাকি যারা OBC হলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা SC ST-দের একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। এই নিয়ে একটা জায়গা বলা আছে, এই বিশেষ দ্রষ্টব্যতে আরো ডিটেলসেই বলা আছে। ডিসকোয়ালিফিকেশন কারা, তার মানে এই পরীক্ষায় কারা বসতে পারবেন না। তো এই পরীক্ষায় বসতে পারবেন না, খুব ন্যাচারাল প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ান নাগরিক যদি না হয় সে বসতে পারবে না, তাহলে এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, খুব স্বাভাবিক, খুব ন্যাচারাল। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে কোনো রকম কোর্ট কেসের আওতায় থাকা যাবে না, অর্থাৎ মামলা মোকদ্দমার আন্ডারে তোমার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এই পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে। তোমার আন্ডারে যদি কোর্ট কেস থাকে তুমি কোয়ালিফাই করবে না, এলিজিবলই নও। তারপরে যেটা আছে সেটা আমার মনে হয় কোনো দরকার নেই, ডিউটিস অফ সেন্ট্রাল কমিশন। কমিশনের কি কি ডিউটি সেটাও গ্যাজেটের মধ্যে আছে, তো এই ডিউটির আওতায় থাকবে। গ্যাজেট মানে বললাম রুল রেগুলেশন, এর উপরই আইন। তো আইনকে একটু পরিষ্কার করে বলা উচিত। এই প্রথম একটা স্বচ্ছ গ্যাজেট পাবলিশ করেছে, যেটা দেখেও তোমাদের ভালো লাগবে। এই গ্যাজেটটা তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে পেয়ে যাবে, সার্চ করবে, করলে ওখানে পেয়ে যাবে। মানে দীর্ঘদিন ধরে 2013 সালে বা 16 সালে অফিসিয়াল ওয়েবসাইটটাকে খুব সুন্দর করে ব্যবহার করা হতো, প্রতিদিন কেউ না কেউ ওখানে লগ ইন করতো, মাঝে আর ছিল না। আবার হঠাৎ করে এমন ঘুম ভেঙেছে SSCর যে গ্যাজেট দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখলাম যে নোটিফিকেশন দিয়ে দিল 9, 10, 11, 12 এর জন্য। সঙ্গে সঙ্গে দেখলাম যে কতগুলো ভ্যাকেন্সি আছে 9, 10, 11, 12 তাদের জন্য আবার সঙ্গে সঙ্গে আবার আপলোড করা হলো। অর্থাৎ এখন নিউ নোটিফিকেশন যেন প্রচুর, তো ঘুম ভেঙেছে বলা যেতে পারে। যাই হোক, ডিউটিস অফ সেন্ট্রাল কমিশন রিগার্ডিং দ্য সিলেকশন, সেই ডিউটিটা আমার দরকার নেই। তোমরা চাইলে দেখে নিতে পারো, পরপর দেখে নিতে পারো, ডিউটি দেখে তেমন কোনো লাভ নেই। প্রশ্ন হচ্ছে যে ম্যানার অফ সিলেকশন করার প্রসিডিওরটা কি, সেটা শিডিউল 2-তে বলা আছে যে সিলেকশনের প্রসিডিওরটা কি, কিভাবে সিলেকশন করা হবে। আর যেটা আছে যে ভ্যাকেন্সির যে জায়গাটা সেটা পরিষ্কার করে দেওয়া উচিত একটু। ভ্যাকেন্সিতে আপাতত একটা ভ্যাকেন্সি দিয়েছে, যে ভ্যাকেন্সিটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে এই ভ্যাকেন্সিটা আছে। এক্সাক্ট ভ্যাকেন্সি দেওয়ার চেষ্টা করেছিলাম আর সেটা এক্সাক্টই আছে, বাট সেটা টেন্টেটিভ কেন?
কারণ টেন্টেটিভ এই কারণে, প্রিভিয়াস দিনও দেখা গেছে এখানে পরিষ্কার বলা আছে ফাইনালি, যে বলছে যে বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ ইন্টারভিউ লিস্ট দিস শ্যাল বি টার্ম অ্যাজ এ ফাইনাল ভ্যাকেন্সি। অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ফাইনাল ভ্যাকেন্সিটা আসবে যখন ইন্টারভিউ লিস্ট বেরোবে, ইন্টারভিউতে কারা কারা চান্স পাচ্ছ, তখন একটা ফাইনাল ভ্যাকেন্সি আসবে। সেটা কোনোদিন কমে না, সেটা বরঞ্চ বাড়ে। তার কারণ হচ্ছে খুব স্বাভাবিক যে এই সময় স্কুলগুলোকে চাওয়া হবে যে ভ্যাকেন্সি কি আছে। তো প্রত্যেকটা স্কুলে আপডেটেড ভ্যাকেন্সি নিয়ে ফাইনাল ভ্যাকেন্সি আসবে। সো ফাইনাল ভ্যাকেন্সিতে কিন্তু সিট সংখ্যা কিছুটা বাড়বে, যদিও এখানে সিট সংখ্যা আমি যেভাবে ভেবেছিলাম যে আশানুরূপ বিশাল কিছু সিট সংখ্যা থাকবে, সাবজেক্ট ওয়াইজ যখন সিট সংখ্যা দেখতে যাচ্ছি দেখছি সেটা কমে গেছে, অনেকটা কমেছে। কেন কমলো কি বৃত্তান্ত জানি না, কারণ 10 বছর ধরে যেখানে পরীক্ষা নেই এখানে এই সামান্য সংখ্যক সিট যেন কম, অর্থাৎ সিটটা চেপে দেওয়া হয়েছে। পরবর্তীতেও হয়তো নেক্সট পরীক্ষাগুলো নেওয়া হবে, তার জন্য সেই সিটগুলোকে পাবলিশ করা হয়নি। আপাতত একটা টেন্টেটিভ সিট দেওয়া আছে, ফাইনাল ভ্যাকেন্সিতে বাড়বে একদম শিওর থেকেও। প্রিভিয়াস দিনও তাই হয়েছিল, এটা বেড়েছে। এবার অ্যাডভার্টাইজমেন্টগুলো বলছে সমস্ত কিছু কমিশনের ওয়েবসাইট থেকেই আসবে, কমিশনের ওয়েবসাইট থেকেই তোমার ইন্টারভিউ রেজাল্ট আসবে, কমিশনের ওয়েবসাইটেই ওএমআর সিট আপলোড করা থাকবে, কমিশনের ওয়েবসাইটেই সব কিছু। যেমন আগে কি হতো, আগে সমস্ত কিছু বাইপোস্টে যেত, তুমি বাইপোস্টে চিঠি রিসিভ করার পর তারপরে আবার হয়তো ইন্টারভিউর জন্য কল পেলে, তারপরে ফাইনাল মেরিট লিস্টের জন্য পেলে, এইভাবে করে বাইপোস্টে কমিউনিকেশনটা হতো, সেটা বন্ধ করলো। এবার বললো যে একদম ওয়েবসাইট থেকে ডাইরেক্ট তুমি ডাউনলোড করতে পারবে, ওয়েবসাইট থেকেই ডাইরেক্ট তোমার রোল নাম্বার দিয়ে তুমি চান্স পেয়েছো কিনা সেইগুলো ডাউনলোড করতে পারবে। যদিও 2016 সালে কিন্তু অন্যরকম গল্প ছিল, এমনও হয়েছে 2016 সালে SMS এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে। তো SMS এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অ্যাটলিস্ট এবার কিন্তু বন্ধ হবে, কারণ সুপ্রিম কোর্টের সমস্ত জাজমেন্ট যা যা আছে সেইগুলো কিন্তু এই গ্যাজেটের মধ্যে হুবহু প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট জাজমেন্টটাকে কিন্তু দারুণভাবে ফলো করা হয়েছে। আমার মনে হয় না যে এবারও লুকিয়ে চুকিয়ে কিছু একটা হবে, হওয়ার কোনো চান্স নেই। আমি মনে প্রাণে চাইছি যে স্বচ্ছ একটা নিয়োগ হোক, দেখিয়ে দিক যে একদম স্বচ্ছভাবে নিয়োগটা হচ্ছে, যেখানে কোনো ডুপ্লিকেসির কোনো ব্যাপারই নেই, সেটাই হওয়া উচিত। অন্তত গ্যাজেট দেখে তাই মনে হচ্ছে। এবার চলে আসো, নেক্সট হচ্ছে সাবমিশন ডেট, কবে অ্যাপ্লিকেশন, সেগুলো ডেটের জায়গাগুলো আমি বলে দিচ্ছি। লাস্ট যে জায়গায় হাইলাইট করেছি সেটা হচ্ছে যে মেথড অফ SLST ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট, সিলেকশন অফ কিভাবে সিলেক্ট করা হবে, কিভাবে সিলেক্ট করা হবে। তার মধ্যে প্রথমেই বলেছে যে একটা OMR বেস রিটেন টেস্ট হবে। ওই OMR বেস রিটেন টেস্টের মার্কস কত, আমি ভেবেছিলাম অনেক মার্কস থাকবে, হয়তো 90 মার্কস ভেবেছিলাম, বাট 90 নয়, 60 মার্কস। সেটা 60 মার্কসের জন্য টাইম দেওয়া হবে 60 মিনিটস, না হলে 90 মিনিট, 1.5 ঘন্টার বেশি দেওয়া হবে না। তবে 60 মিনিট টাইমটা এখনো মেনশন করা নেই। তো আপাতত তুমি ধরে চলো যে 1 ঘন্টার মধ্যে তোমাকে 1 ঘন্টার মধ্যে 60খানা MCQ করতে হবে। ওএমআর বেস রিটেন এক্সাম, এই এক্সামটা হওয়ার পর তারপরে হবে, এই এক্সামটা হওয়ার পর তুমি পাস করলে তারপরে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে আবার ওরাল হবে, তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস, নতুন কয়েকটা জিনিস ইন্ট্রোডিউস করেছে যেটা খুব চাপের, সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলছি। যে আবার যদি ডেমো ক্লাস দিতে হয়, আবার যদি তোমার ইন্টারভিউ ওরাল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম প্রস্তুতি নিতে হবে। রিটেন এক্সামটা আমি আশা করেছিলাম যে আরো বেশি থাকবে, কিন্তু 60 মার্কস আছে। সেটা ডিটেইলস আলোচনা পরের দিকে আরো বলছি, বাকিগুলো আর দেখার দরকার নেই। নেক্সট আরেকটা জায়গা বলা আছে যে কতজনকে ডাকা হবে। তো পরিষ্কার বলে দিয়েছে 1.6:1, এটার মানে হচ্ছে যে 100 দিয়ে গুণ করলেই বুঝে যাচ্ছ, 100 দিয়ে গুণ করলে বুঝে যাচ্ছ এটা 160। তার মানে 100 জন সিটের জন্য 160 জনকে ডাকা হচ্ছে। 160:100, তাই 160 জনকে ডাকা হচ্ছে, খুব বেশি তার মানে ডাকা হচ্ছে না। তো মোটামুটি 1.6 গুণ ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য। এবার চলে আসো, তার সঙ্গে সঙ্গে চলে আসো যে কাট অফ মার্কসের বেসিসে 1.6, এটা দ্বিতীয়বার বলা হলো। নেক্সট চলে আসি যেটা খুব দরকার, সেই জায়গাটা অনেকে অপেক্ষা করছো, সেই জায়গাটা বাকিগুলো তোমরা নিজেও একটু দেখে নিতে পারো, কি হবে না হবে নিজেও দেখে নিতে পারো। এরপরে যে জায়গাটা হাইলাইট করেছে সেটা হচ্ছে এই জায়গা,
খুব ভাইটাল একটা জায়গা। কেন খুব ভাইটাল? কারণ এই নিয়ে যাবতীয় কেস, এই নিয়ে সবকিছু, যেখানে ওএমআর সিট প্রিজার্ভ করার কথা ছিল, বাট 2016 সালে ওএমআর সিট সব নাকি খেয়ে ফেলেছে। তো সেই ওএমআর সিট এখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে কমিশনও বলছে 2 বছর পর্যন্ত ওই ওএমআর সিটটার হার্ড কপি প্রিজার্ভ করবে 2 বছর পর্যন্ত। মানে প্যানেল এক্সপায়ারি হবে 1 বছরের মধ্যে, তারপরে হচ্ছে আর 2 বছর প্রিজার্ভ করে রাখবে হার্ড কপি, তারপরে প্রিজার্ভ নাও করতে পারে। কিন্তু 10 বছর 10 ইয়ার্স প্রিজার্ভ করতে হবে স্ক্যান ইমেজ মানে মিরর ইমেজ, বুঝতে পারছো? সেই মিরর ইমেজ হচ্ছে 10 বছর পর্যন্ত প্রিজার্ভ করে রাখার অর্ডার দেওয়া আছে এই গ্যাজেটে। চলে আসো, ভ্যাকেন্সিটা ক্যারি ফরওয়ার্ড হবে। কোনো কারণবশত যদি কোনো সিট ফিল আপ না হয়, ওয়েটিং লিস্ট থেকেও সিটগুলো যদি ফিল আপ না হয়, তাহলে ওই ভ্যাকেন্সি পরের আপকামিং এসএলএসটি, এটা 2 নম্বর এসএলএসটি, সো 3 নম্বর এসএলএসটি পর্যন্ত ভ্যাকেন্সিটা ক্যারি ফরওয়ার্ড হবে। সেই নিয়ে একটা আলোচনা করা আছে। আমরা শিডিউল 1 শিডিউল 2 দুটো জায়গা বলছিলাম, 3টে শিডিউল। এই শিডিউলগুলো খুব দরকার, যেগুলো তোমরা অনেকক্ষণ ওয়েট করছো। শিডিউল বলতে আমরা বলতে চাইছি যে 9-10 যখন 9-10 রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে, 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারের কোয়ালিফিকেশন কি, প্রফেশনাল কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কি, সেই জায়গাগুলো পরিষ্কার করার দরকার। এটা একটু পরপর দেখবে। তো কোয়ালিফিকেশন কি 9-10 জন্য? 9-10 ফার্স্ট কোয়ালিফিকেশন হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। খুব ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক, এটা সবার জানা যে ইন্ডিয়ার সিটিজেন আগে হতে হবে, তারপরে তুমি বসতে পারবে। 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে ডেট অফ on or before the last date of receiving online application, he and she must possess the minimum qualification as per the NCTE norms। তার মানে মিনিমাম কোয়ালিফিকেশন মানে কি? যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে গ্র্যাজুয়েশনটাও তোমার কমপ্লিট থাকতে হবে। অ্যাপ্লিকেশন 14 জুলাইয়ের মধ্যেই কমপ্লিট হচ্ছে, তার আগে কমপ্লিট থাকতে হবে। বিএড কমপ্লিট থাকতে হবে ঠিক 14 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন, তার আগেই তোমার কমপ্লিট থাকতে হবে। তো বিএডটাও কমপ্লিট থাকতে হবে। এটার মানে হচ্ছে যারা অ্যাপিয়ারিং, যারা 3rd সেমিস্টার বিএড পড়ছো, তারা কিন্তু এই সুযোগটা আর পাচ্ছ না, তারা ফর্ম ফিল আপ করতেই পারবে না। সো বিএড কমপ্লিট দরকার, গ্র্যাজুয়েশন কমপ্লিট দরকার। যদি 11-12 এর ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার পিজিটা কমপ্লিট থাকার দরকার। তো এই জায়গাটা খুব দরকার, যেটা অনেকেই বলে যে আমি কি পরীক্ষা দিতে পারবো, আমার বিএড চলছে আর লাস্ট সেম, কেউ বলছো 3rd সেম, তারা কি পরীক্ষা দিতে পারবে? তার উত্তর হচ্ছে না, তারা পরীক্ষা দিতে পারবে না। সো বিএড কম্পালসারি করে দিল। আগে কি ছিল? আগে 2009 সালে 2013 সালে বিএডটা কম্পালসারি ছিল না, বিএডটা পরবর্তীতে করা যেত, কিন্তু এখন আর বিএড করার কোনো সুযোগ থাকলো না। পোস্ট গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে মিনিমাম 50% মার্কস পেতে হবে। 50% এর নিচে যদি থাকে, বাই চান্স যদি গ্র্যাজুয়েশনে 50% এর নিচে থাকে, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনে তাকে 50% এর উপরে থাকতে হবে। যদি দুটোতেই 50% এর নিচে থাকে, তো অ্যাপ্লিকেবল হবে না, এলিজিবল ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে না, অর্থাৎ এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করছে না। তার দুটোর মধ্যে যে কোনো একটাতে 50% মিনিমাম থাকতে হবে। তার সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন মানে বিএডটা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউট থেকে বিএড কম্পালসারি থাকতে হবে, বিএড ছাড়া হবে না। এছাড়া আরেকটা হতে পারে, আইদার তোমার এই পসিবিলিটি হবে, না হলে 4 ইয়ার্স ডিগ্রি কোর্স যদি হয়, সেই ডিগ্রি কোর্স ইনক্লুডিং বিএড যে কোনো ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউট থেকে করা থাকলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হবে। যেমন আপকামিং যে সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু 3 ইয়ার্স বিএসসিটা তুলে দিয়ে 4 ইয়ার্স করলো, যেটা সিসিএফ সিস্টেম বলা হচ্ছে, ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে। তো তারা পরবর্তীতে হয়তো এই বেনিফিটটা পাবে। আপাতত তোমাদের ম্যাক্সিমাম যে ছেলে মেয়েগুলো আছে, তারা এই এলিজিবল ক্রাইটেরিয়ার আন্ডারে পড়ছো। এটা গেল 9-10 এর জন্য। এজ লিমিটটা কি আছে? এজ লিমিটে বলে দেওয়া আছে, যেটা আগেও একবার বললাম, 20 ইয়ার্স মিনিমাম, ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ পার দ্য ফার্স্ট জানুয়ারি। সো এই ইয়ারের 1 জানুয়ারিতে তোমার 40 ইয়ার্স ক্রস করে গেলে আর পারবে না। জেনারেল কাস্টের জন্য, ওবিসি আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য
রিল্যাক্সেশন আছে গভর্নমেন্টের যে নর্মস, সেই নর্মস অনুযায়ী 3 বছর 2 বছর 5 বছরের একটা রিল্যাক্সেশন আছে, সেই রিল্যাক্সেশনটা পাবে। এজ রিল্যাক্সেশন in connection with fresh selection process for recruitment of candidate for the post of assistant teacher for class 9, 10, 11, 12 comments pursuant to the direction contained in the judgment of the order of honorable supreme court. supreme court এর একটা অর্ডারে দেওয়া আছে যে যারা যারা এই এজ রিল্যাক্সেশনটা এই অর্ডার অনুসারে আছে সেটা পরিষ্কার এখানে বলে দিয়েছে। তার মধ্যে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের একটা অর্ডার আছে, সেই অর্ডারটাও ফলো করতে বলেছে। এবার চলে আসো, এটা গেল 9, 10, চলে আসো 11, 12। 11, 12 এর ক্ষেত্রেও সেম জিনিস। 11, 12 এর ক্ষেত্রেও কিন্তু একই কথাই বলা আছে। প্রথম হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান, ইন্ডিয়ার ক্যান্ডিডেট ছাড়া আর কারা দেবে, বলে বাংলাদেশিগুলো দেবে, সেটা দিলে লুকিয়ে ঝুড়িয়ে দিতে পারে। তো সিটিজেন অফ ইন্ডিয়ান হতেই হবে, এটা বাধ্যতামূলক। আর অন অর বিফোর লাস্ট ডেট রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন হি মাস্ট মিনিমাম কোয়ালিফিকেশন। তো 11, 12 এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, সেটা থাকতে হবে। তার সঙ্গে বিএড কম্পালসারি। সো একই শিডিউল মেনটেন করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েশন পরিষ্কার লেখা আছে এখানে, কিন্তু গ্রাজুয়েট যারা তারা কিন্তু কোনো মতেই 11, 12 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি কি দুটো পরীক্ষায় দিতে পারবো 11, 12, 9, 10? প্রশ্ন হচ্ছে ইয়েস। এখানে কোথাও বলা নেই যে দুটো পরীক্ষা দেওয়া যাবে না। সো দুটো পরীক্ষাই দিতে পারবে, বাট সমস্যা এক জায়গায় আছে। যদি চালাকি করে দুটো একই দিনে পরীক্ষা ফেলে, তাহলে তুমি যে কোনো একটা পরীক্ষার জন্য বসতে পারছো, আর একটা বসতে পারছো না। প্রিভিয়াস দিনে কিন্তু দুটো পরীক্ষা দেওয়া যায়, এরকম অনেক ঘটনা আছে। প্রিভিয়াস দিনে এমনও হয়েছে যে দুটো পরীক্ষা ফর্ম ফিল আপ করলে, সব করলে, পরীক্ষাটা একটা ডেটে ফেলে দিল। তা যে কোনো একটা পরীক্ষা তুমি চুজ করতে পারছো। তুমি কোন পরীক্ষা দেবে, কোনটা দেবে না, সেটা প্রায়োরিটিটা তোমরা বিবেচনা করতে পারো যে তোমার কোয়ালিটিটা কি আছে, কেমন ভাবে তুমি নিজেকে তৈরি করে রাখতে পেরেছো, প্লাস তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি লিস্টে কোথায় কতগুলো সিট আছে তার উপর অনেকটা নির্ভর করছে। যদিও আমার নোটিফিকেশন বেরিয়ে গেছে, তার মানে নোটিফিকেশনে কটা কি ভ্যাকেন্সি আছে সেগুলো আমি সব ইনফরমেশন পেয়ে গেছি, কিন্তু সেটা বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হবে। তো আমি গ্যাজেটটা নিয়ে একটু আলোচনা করি। যদি তোমরা বলো, তোমরা হয়তো দেখতে চাইছো যে নোটিফিকেশন কি আছে, সেটা আমি পরের ভিডিওতে বলছি। পোস্ট গ্রাজুয়েশনটা কিন্তু কম্পালসারি 11, 12 এর জন্য, কিন্তু পরিষ্কার লেখা আছে 50% মার্কস পেতে হবে অর ইকুইভ্যালেন্ট। আর তার সঙ্গে ব্যাচেলার অফ এডুকেশন বিএড পেতে হবে ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশনের জন্য। পোস্ট গ্রাজুয়েশনের জন্য 50% মার্কস, 50% মার্কস যে কোনো বিএড বা বিএসসি এড এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, মানে 50% মার্কস যদি না হয় তোমরা কিন্তু 11, 12 এর জন্য বসতে পারছো না। সো গ্রাজুয়েট যারা, তারা 11, 12 এর জন্য বসতে পারবে না। এজ লিমিট যেটা আছে, সেটা আগের যে এজ লিমিটটা ছিল সেই এজ লিমিটে আছে, সেই কন্ডিশনটাকেই রাখা হয়েছে। এই গেল 11, 12 সংক্রান্ত গল্প। এবার প্রশ্ন হচ্ছে আপার প্রাইমারি লেভেলের জন্য কি হবে। আপার প্রাইমারির জন্য টেট পরীক্ষা দিতে হবে। গেজেটের মধ্যে আপার প্রাইমারি টেট নিয়ে সুন্দর আলোচনা করা আছে। তার মানে আপার প্রাইমারি টেটটা হবে একদম কিছুদিনের মধ্যেই, হয়তো ইনফরমেশন দেবে, নোটিফিকেশন দেবে। কিন্তু নোটিফিকেশনে শুধু আপাতত 9, 10, 11, 12টাকেই হাইলাইট করা হলো। তো আপার প্রাইমারি 6 থেকে 8 পর্যন্ত, আপার প্রাইমারি মানে 5টা কিন্তু প্রাইমারির মধ্যে ইনক্লুড হয়ে গেছে অলরেডি, তোমরা জানো। আপার প্রাইমারির জন্য এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সিটিজেন হওয়াটা বাধ্যতামূলক, প্রত্যেকবার তাই বলছে, বুঝতেই পারছো। তার সঙ্গে সঙ্গে যেটা বলা আছে যে কোয়ালিফিকেশনটা আছে, সেই কোয়ালিফিকেশনটা তাকে ফর্ম ফিল আপের আগের ডেট পর্যন্ত পুরোপুরি প্রসেস হয়ে থাকতে হবে, তবেই হবে। কোয়ালিফিকেশন কি? পাস ইন টিচার এলিজিবল টেস্টের, মানে টিচার এলিজিবল টেস্ট অর্থাৎ টেট পাস করতেই হবে। আপার প্রাইমারির জন্য টেট পাস করতে হবে। তাহলে আপকামিং যে টেট হবে সেই টেটটা থাকবে। টেটের আবার কত মার্কস নেওয়া হবে সেটাও গ্যাজেটের মধ্যে বলা আছে। তার সঙ্গে সঙ্গে এটা থাকতে হবে, তার সঙ্গে পরের যে পরীক্ষাগুলো হবে সেগুলো। নেক্সট চলে আসো এজ লিমিট। আপার প্রাইমারির জন্য এজ লিমিটটার মিনিমাম ইয়ার 21 বলছে, আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এখানেও কিন্তু একই রকম ভাবে বললো
যে রিল্যাক্সেশন ওবিসি এসসি এসটিদের জন্য আছে। চলে আসে এবার এতগুলো শিডিউলের পরে আসছে লাস্ট যে জায়গাটা, সেটা খুব দরকার 9-10-এর, যেটা অনেকে ওয়েট করছিল যে কি হবে। এটা খুব দরকার ছিল যে অন্তত আরো বেশি নাম্বার একটু দিলে ভালো হতো, কিছু করার নেই, এইভাবেই ভেবেছে, এইভাবে করেছে। 9-10-এর জন্য রিটেন যে এক্সামটা হবে, সেই রিটেন এক্সামটা হচ্ছে 60 মার্কসের। 60 মার্কসের রিটেন এক্সাম হবে ওএমআর বেস। তারপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 মার্কস, এটা খুব বাজে করলো, এটাকে 35 মার্কস ছিল। 35 মার্কস মানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা তো খুব ভাইটাল না, ভালো স্টুডেন্ট চান্স পাবে সেটা তো হওয়া উচিত। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করেছো, পোস্ট গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করেছো, তাদের জন্য তো মার্কস তো অবশ্যই বেশি থাকা উচিত ছিল। 35 মার্কস যেখানে ছিল সেখানে করে দিল 10 মার্কস। এটার মানে হচ্ছে বাকি যে মার্কসগুলো আছে সেইগুলো করে দিল এক্সপেরিয়েন্সে ঢুকিয়ে দিল। কাদের? ইন সার্ভিস টিচারদের 10 মার্কস ঢোকালো, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ, তার সঙ্গে সঙ্গে ডেমোস্ট্রেশন 10 মার্কস ঢুকিয়ে সমস্ত মার্কসগুলো এখান থেকে কেড়ে নিয়েছে। কিছু করার নেই। তো 60 মার্কস তার এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্কস। তার মধ্যে আবার বলে রাখি, এডুকেশন কোয়ালিফিকেশন বলছে সেটা আবার কি, বেস অন মার্কস অফ গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট। তার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে কোনো গুরুত্বই দেওয়া হলো না, বিএডটাকেও কোনো গুরুত্ব দেওয়া হলো না। তাহলে শুধুমাত্র বলা হলো বিএড থাকতেই হবে, ওটা এলিজিবল ক্রাইটেরিয়া, কিন্তু তোমার 10 মার্কসটা পাওয়া যাবে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন, এই দুটোর মধ্যে যদি 60% অ্যান্ড অ্যাবাভ পাও 10 মার্কস, 60% অ্যান্ড 50% এর ভেতরে থাকলে 8 মার্কস, বিলো 50% হলে 6 মার্কস। তুমি বলবে বিলো 50% মানে কি? গ্র্যাজুয়েশনে যদি 50% এর নিচে হয় তাহলে তো পরীক্ষায় বসতে পারবো না, অনেকে বলতে পারো। আমি বলছি না, তখন তো পোস্ট গ্র্যাজুয়েশন 50%টা দেখা হচ্ছে, সেই জন্য বিলো 50% হলে 6 মার্কস। এই গেল হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তারপরে চলে আসো নেক্সট, বলছে যে নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ অ্যালাউ, পার্সেন্টেজের রাউন্ড অফ পার্সেন্টেজটা নেওয়া হবে না। এই জায়গাটার জন্য কেস হবে না কি হবে সেটা পরের ব্যাপার। বলছে যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাদেরকে? প্রায়র টিচার এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। কত? 10 মার্কস অতিরিক্ত। আমি তোমাদেরকে বলেছিলাম 0.5 করে দিলে এটা 5 মার্কস হওয়া উচিত, আর 5 মার্কস প্রিভিয়াস দিনে দিয়েছে, এবার কিন্তু 10 মার্কস দেওয়া হলো। 10 মার্কস দেওয়া হলো আবার কিসের উপর? পরিষ্কার করে দেওয়া হচ্ছে প্রত্যেক ইয়ারের জন্য 2 মার্কস, প্রত্যেক ইয়ারের জন্য 2 মার্কস। আর ইন সার্ভিস টিচার কিন্তু বলতে গেলে 6 ইয়ার অলরেডি সবাই সার্ভিস করেছে, তো 6 × 2 12 হয়, তারপরে 10 মার্কস ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছে। যারা নিউ, যারা একদম নতুন, তারা 10 নম্বরে প্রথমেই পিছিয়ে শুরু করছো, 10টা গল অলরেডি খেয়ে নিয়েছো, 10টা গল খেয়ে তুমি পেছন থেকে শুরু করছো। এটাকে ওভারকাম করতে গেলে তোমার সাবজেক্টের ডেপথ আসতে হবে। যদি সাবজেক্টের ডেপথ আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই জায়গা থেকেও ক্রস করে যেতে পারো। তো 10 মার্কস প্রায়োরিটি দেওয়া হচ্ছে টিচিং এক্সপেরিমেন্টকে, কিন্তু সেখানে দুটো জিনিস বলেছে, সেটা হচ্ছে পার্মানেন্ট টিচার হতে হবে, না হলে কন্ট্রাকচুয়াল বেসিস টিচার হতে হবে। কন্ট্রাকচুয়াল মানে কিন্তু খবরদার ভেবো না যে গেস্ট লেকচার, খবরদার ভেবো না কলেজের গেস্ট লেকচার, তাদেরকে নয়। কন্ট্রাকচুয়াল বেসিসে যারা আছে সেটা হচ্ছে অবশ্যই অ্যাপ্রুভ কন্ট্রাকচুয়াল বেসিস। তার মানে ডিআই থেকে অ্যাপ্রুভ যদি হয়, কন্ট্রাকচুয়াল হলেও সে যদি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে, তার সঙ্গে সঙ্গে তার অ্যাপ্রুভাল থাকে, তবেই সে এই বেনিফিটটা পাবে। কেউ গেস্ট লেকচারের হিসাবে জয়েন করলো 6000 টাকা করে স্যালারি দিয়ে, আর হেডমাস্টারকে দিয়ে কোনো একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসলো, তারা কিন্তু এই আওতার মধ্যে কোনো মতেই পড়বে না। সো পার্মানেন্ট যদি হয়, অর্থাৎ 2016-তে যারা বেরিয়ে গেছেন, যারা প্যানেল বাতিল হওয়ার জন্য এই বেরিয়ে গেছেন, ওনারা বেনিফিট পাওয়ার জন্যই এই ব্যাপারটা করা হয়েছে। অর্থাৎ যা করেছে তাতে কিন্তু 2016 সালে যে সমস্ত স্যার ম্যাডাম ছিলেন ওনারা কিন্তু খুব বেনিফিট পেলেন। 10 নম্বর প্রথমেই নিয়ে চলে এসছেন, তার সঙ্গে সঙ্গে ওরালে আবার বলছে 10 নম্বর, ওরালে 10 নম্বরটা বাড়াবাড়ি, কারণ এই সব জায়গাগুলোতেই সব থেকে বেশি ঘাপলা হয়, এই সব জায়গাগুলোতেই সমস্যা হয়। কিন্তু আমার মন বলছে, বিশ্বাস হচ্ছে যে এখন আর ঘাপলা করার কোনো জায়গা নেই।
হয়তো সমস্ত কিছু স্মুথলি হবে, হওয়া উচিত, কোনো না কোনো দিন থামা উচিত। তো এবার থেমেছে, এটা তো বলাই যেতে পারে। লাস্ট যেটা খুব ভাইটাল জায়গা, সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন করতে হবে, সেটা 10 মার্কস। এটা অতিরিক্ত মার্কস। তার মানে লেকচার ডেমনস্ট্রেশন করছো মানে ইন সার্ভিস টিচাররা কিন্তু বেনিফিট পাচ্ছে। কেন ইন সার্ভিস টিচাররা বেনিফিট পাচ্ছে? কারণ অলরেডি 6 বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা আছে। এটার মানে ওনারা ডেমনস্ট্রেশন করে দেখানোর ক্ষমতা রাখে। তাহলে যারা একদম নিউ কামারদের জন্য আমি বলবো যে লেকচার ডেমনস্ট্রেশন করার জন্য তোমাদেরও অনেকের অভিজ্ঞতা আছে, টিউশন পড়ানোর অভিজ্ঞতা আছে, সুন্দর করে 2-3টে টপিক্সের ওপর লেকচার ডেমনস্ট্রেশন তোমরা করেও দিতে পারবে। তো এটা 10 মার্কস দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ওরালের জন্য 10 মার্কস। তাহলে এক্সপেরিয়েন্সের জন্য 10 মার্কস, ওরাল 10, আর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস। এখানেই তো আমার প্রচুর নাম্বার 30 মার্কস অটোমেটিক্যালি চলে আসছে। এবার চলে আসা যাক এই সমস্ত জায়গার পরে নেক্সট বলছে যে যদি 11-12 এর কথা বলা হয়, যে 11-12 এর ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া গুলো সেম রেখেছে? আমি ইয়েস, ওখানেও বলা হচ্ছে আলাদা পরীক্ষা অবশ্যই 11-12 এর জন্য ওএমআর বেস পরীক্ষা হবে। যে ওএমআরটার তোমরা একটা কপি, কার্বন কপি, সেটা বাড়িতে নিয়ে আসতে পারবে। আর ওই ওএমআর বেস কিন্তু ওয়েবসাইটে আপলোড করার কথাও বলা হয়েছে। একাডেমিকের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনও এখানে 10 মার্কস বলা আছে। 10 মার্কস এডুকেশন কোয়ালিফিকেশনকেও পরিষ্কার করে দেওয়া আছে যে পার্সেন্টেজ 60-র অ্যাবাভ হলে 10 মার্কস, 60 আর 50-র মধ্যে থাকলে 8 মার্কস তুমি পাচ্ছ, আর 50-র নিচে থাকলে 6 মার্কস পাচ্ছ। এখানেও রাউন্ড অফ করতে নিষেধ করছে। প্রায়োরিটি দেওয়া হচ্ছে টিচিং এক্সপেরিমেন্টকে। কেমন না 10 নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ টিচিং এক্সপেরিমেন্টকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মানে 10 নম্বর অলরেডি উনি পেয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে ওরাল ইন্টারভিউর জন্য 10 নম্বর, লেকচারের জন্য, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নাম্বার। সেখানে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। তার মানে তোমাকে ইন্টারভিউ বোর্ডের অ্যাপিয়ারেন্সটা কম্পালসারি, এটা করতেই হবে। নেক্সট আপার প্রাইমারি নিয়ে টেটের যে ওয়েস্টেজ আছে, টেট পরীক্ষা হবে, এটা তো বোঝাই যাচ্ছে এখান থেকে, কিন্তু টেটের এখনো নোটিফিকেশন বেরোনি। তো আপার প্রাইমারি তো সেম ক্রাইটেরিয়াই বলেছে যে টেটের একটা স্কোর থাকবে। সেই টেটের স্কোর আপার প্রাইমারির জন্য দেখে নাও একটু, যে একাডেমিক স্কোর হচ্ছে 10 মার্কস। আপার প্রাইমারি তো এতদিন 35 মার্কস ছিল, সেটা কিন্তু অনেকটা নাম্বার কমিয়ে দিল। টেট ওয়েটেজে 40 মার্কস, অর্থাৎ 150 নাম্বার যদি পরীক্ষা হয়, তাহলে তুমি 40 মার্কস শুধু নিচ্ছ এখানে। 40 মার্কস, 40-র মধ্যে, তাহলে 40% মার্কস, 150-র মধ্যে যে 40 হবে সেই মার্কসটা শুধু ওয়েটেজ হিসাবে থাকবে। এখানেও একটা রিটেন এক্সাম হবে ওএমআর বেস, সেটা 25 মার্কস। ওরাল ইন্টারভিউ আবার 15 মার্কস এখানে আসছে, ইন্টারভিউটার মার্কস বেড়ে যাচ্ছে, কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য মাত্র 5 মার্কস রাখা আছে। এখানেও বলছে টিচিং প্রায়োরিটি দেওয়া হচ্ছে, 5 মার্কস দেওয়া হচ্ছে, টিচিং প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানেও। এই গেল আমার মোটামুটি 14 পেজের একটা গ্যাজেট। এই গ্যাজেটের সমস্ত জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরে আমার মনে হয় না আর কোনো কোয়েরি থাকবে। তাহলে মেইনলি আমরা জিস্ট করে যদি বলি, তাহলে প্রথম কথা হচ্ছে যে আগের 90 নাম্বার যেটা ভেবেছিলাম সেটা নয়, 60 মার্কসের একটা এমসিকিউ বেস পরীক্ষা হচ্ছে। 60 মার্কস মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মার্কস থাকবে। নেগেটিভ মার্কসের কোনো প্রশ্ন থাকলো না। নেগেটিভ মার্কস যদি থাকতো অবশ্যই মেনশন করা থাকবে, কিন্তু প্রিভিয়াস দিনও নেগেটিভ মার্কস ছিল না, তাহলে নেগেটিভ মার্কস থাকবে না, যেটা অনেকের ভয়ের কারণ হতে পারে। সব অ্যান্সার করে দিতে পারবে, নেগেটিভ যেহেতু নেই। তার সঙ্গে সঙ্গে তোমার কোয়ালিটি বা টিচিং এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা শুধু গ্র্যাজুয়েশনটার উপর ডিপেন্ড করছে। বিএড কম্পালসারি, এটা বোঝাই গেল। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে রেজাল্টটা, যেটা হয়তো দারুণ রেজাল্ট করে এসেছিলে, তাদেরকে বেনিফিট আলটিমেটলি দেওয়া হলো না এই গ্যাজেটের মধ্যে। এটা গেল গ্যাজেট। এখানে আমার গ্যাজেট ছাড়া নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা সবাই নোটিফিকেশনটা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়েও গেছো। WBSLST, WB স্কুল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনের যে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা তোমরা এটা পেয়ে গেছো। সেই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে সমস্ত কিছু ইনফরমেশন পাবে। আমি বলেছিলাম যে সব কিছু পর পর দিতে শুরু করেছে, বুঝতেই পারছো, একদম নিউ, মানে আজকেই।
এবার 11-12 এর ভ্যাকেন্সি যে লিস্টটা আছে সেটা একবার একটু বলা উচিত, আমি বলে দিচ্ছি আর পরে নোটিফিকেশনে সমস্ত কিছু আরো ক্লিয়ার করে দেবো। 11-12 এর ভ্যাকেন্সি বিশেষ করে আমি সব সাবজেক্ট দেখবোই না, এই ম্যাথমেটিক্সটা দেখবো। চলো তাহলে ম্যাথমেটিক্সে যেটা বোঝা যাচ্ছে, ভেবেছিলাম যে হিউজ ভ্যাকেন্সি থাকবে, না খুব একটা বেশি নেই। 11-12 এর এটা হচ্ছে 9-10 এর সেকেন্ড এসএলএসটির যে ভ্যাকেন্সি ম্যাথমেটিক্সের জন্য আছে সেটা 2347 হচ্ছে মেল ফিমেল বেঙ্গলি মিডিয়াম, আর তার সঙ্গে 1100 হচ্ছে শুধুমাত্র ফিমেল। সো ফিমেলরা কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছ। কেন ফিমেলরা অ্যাডভান্টেজ পাচ্ছ? তার প্রথম উত্তর হচ্ছে ফিমেলরা মেল ফিমেলের সঙ্গেও কম্পিটিশন করছে, ফিমেলরা ফিমেলের সঙ্গে কম্পিটিশন করছে। এবার মেল কিন্তু ফিমেলের জায়গায় যেতে পারবে না। সো ফিমেলরা বিশেষ করে একটা অন্যরকম অ্যাডভান্টেজ পাচ্ছ। সেই অ্যাডভান্টেজটার জন্য অ্যাটলিস্ট ফিমেলদের কিন্তু চাকরি আগে হবে মেলের তুলনায়। তো 1100 আর 2347। ইংলিশ মিডিয়ামেরও কিছু আছে কিন্তু সেটা খুবই সামান্য, ইংলিশ মিডিয়ামটা খুবই সামান্য। আর হিন্দি মিডিয়ামের কিছু আছে, হিন্দি মিডিয়ামেও দেখছি ভালোই সিট আছে ম্যাথমেটিক্সে 255 আর হচ্ছে 60টা। সো হিন্দি মিডিয়ামেরও কিন্তু বেশ কিছু আছে, নেপালি মিডিয়াম এগুলো আছে। এটা গেল 9-10 এর জন্য। এবার যদি তোমরা বলো যে 11-12 এর জন্য কি আছে, তো তার উত্তর হচ্ছে 11-12 এর জন্য আমরা সেই ওয়েবসাইট থেকেই পেয়ে যাব। ওয়েবসাইটে যাব, 11-12 এর ভ্যাকেন্সি। 11-12 এর ভ্যাকেন্সিতে শুধুমাত্র ম্যাথমেটিক্সটা বলছি। 11-12 এর ভ্যাকেন্সি সাধারণত একটু কম থাকে। তার উত্তর হচ্ছে স্কুল লেভেলে ম্যাথমেটিক্স 11-12 এর পোস্ট মানে হচ্ছে সেটা খুব বড় বড় স্কুল হতে হবে। তার কারণ কি না, 11-12 এর জন্য এইচএস সেকশনের জন্য টিচার মানে সেই স্কুলটাতে সায়েন্সটা রমরমিয়ে চলে, তবেই সেই স্কুলের 11-12 এর থাকবে। সাধারণত গ্রামের দিকে বেশ কিছু স্কুলগুলো আছে, সেই সমস্ত স্কুলগুলোতে হয়তো গোনা 10 জন 5 জন করে ম্যাথমেটিক্স নেয়। তো সেই সমস্ত ছেলেপেলেগুলোর জন্য আলাদা করে এইচএস সেকশনের টিচার দরকার হয় না। সেই টিচারগুলো সেই 9-10 এর যে টিচার বা আপার প্রাইমারি যে টিচার, ওনারাই হয়তো 11-12টা পড়িয়ে দেন, মাস্টার ডিগ্রি আছে কিনা তার উপর নির্ভর করে। কোশ্চিন হচ্ছে যে কোন কোন স্কুলগুলোতে, যেগুলোতে প্রচুর সায়েন্সের ছেলেপেলে ভর্তি হয় সেই স্কুলগুলোতে কিন্তু ম্যাথমেটিক্সের এইচএস সেকশনে থাকে। সেই জন্য এইচএস সেকশনে ম্যাথমেটিক্সের সিট সংখ্যা কম হবে। আর এইচএস সেকশনে এমনি তো বুঝতে পারছো সাবজেক্টের সংখ্যা বেড়ে গেল, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, যেগুলো আপার প্রাইমারি 9-10 এ নেই। তারপরে এনভায়রনমেন্টাল স্টাডি, জিওগ্রাফিটা আছে যদিও, তো হিস্ট্রি, এইগুলো হচ্ছে সেই চলে গেল। এবার ম্যাথমেটিক্সে চলে আসো। ম্যাথমেটিক্সে মেল ফিমেল 617, তার মানে সিট সংখ্যাটা খুবই সামান্য মনে হলেও এখানে কম্পিটিশনটা কিন্তু কম থাকে তুলনামূলক। তো 617 আর তার সঙ্গে ফিমেলরা পাচ্ছ 121। আর এটা হলো আমার ইংলিশ মিডিয়ামের জন্য 19 মেল ফিমেল আর 3 হচ্ছে ফিমেল। এই হলো টোটাল স্ট্রাকচার। আমি শুধু ম্যাথমেটিক্সটাই বললাম, বাকি ওয়েবসাইটে তোমরা সব পেয়ে যাচ্ছ। নোটিফিকেশনে কি বলেছে না বলেছে সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আসছে। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।